প্রিন্সেস রেনিস টার্গেরিয়ান। ধন্যবাদ স্যার লরেন্স। আমি সবসময় এপিসোড 9 এবং 10কে বোন পর্ব হিসেবে দেখি, কারণ 9 নম্বর পর্বটি মূলত অ্যালিসেন্টের গল্প আর 10 নম্বরটি রেনিরার গল্প। ভিসেইরিস মারা গেছেন। রেনিস খবরটি নিয়ে আসে এবং রেনিরাকে জানায়। সে শুধু তার পিতার মৃত্যুর খবরই শোনে না, একই সাথে জানতে পারে যে অ্যালিসেন্ট সেই সিংহাসন দখল করে নিয়েছে যা রেনিরার প্রাপ্য ছিল। এবং এ দুই নারী একই সময়ে একই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজমৃত্যুর পর সম্পূর্ণ ভিন্নভাবে সেই পরিস্থিতির মুখোমুখি হয়। রেনিরা ঠিক এমন এক মুহূর্তে আছে যেখানে সে অবশেষে সেই জায়গায় পৌঁছাতে পারত যার জন্য সারা জীবন প্রস্তুতি নিয়েছিল, অথচ তার শৈশবের বন্ধু বিনা কারণে সেই স্থানটি কেড়ে নেয়। এতে সে এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়, আর এর সাথে সে তখন গর্ভবতীও। এজন্য জন্তু হয়ে যাওয়া এক প্রসব যন্ত্রণার সময় রেনিরা সারা জীবন অপেক্ষা করেছে এক চিঠির জন্য, এমন এক বার্তার জন্য যেখানে লেখা থাকবে, তোমার পিতা চলে গেছেন, এখন তোমার পালা। এমন খবর পাওয়া বিশাল এক ভার, বিশাল এক প্রত্যাশা। অবশেষে সেই মুহূর্ত আসে, কিন্তু সে তখন প্রসব বেদনায় গৃহবন্দী। তার মনে গভীর অন্যায়ের বোধ জন্মায়। যে নারী সারা জীবন চেষ্টা করেছে শুধু মা পরিচয়ের সীমা ছাড়াতে, সে এখন ঠিক সেই অবস্থায় যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হচ্ছে, অথচ সে শয্যাশায়ী। প্রতি মুহূর্তটাই যেন যুদ্ধক্ষেত্র। ডিরেক্টর মিগুয়েল এই পর্বে মূলত যুদ্ধক্ষেত্র থিমটাই দেখাতে চেয়েছেন। এখানে রেনিরা নিজের শরীরের সাথেই যুদ্ধ করছে। যে দাবি এখনও আমার রয়ে গেছে, তার উত্তরাধিকার এখন তোমার। সবকিছু যেন ছিঁড়ে যাচ্ছে, একদিকে তার শরীর, অন্যদিকে তার আত্মা। যখন যুদ্ধ শুরু হচ্ছে, কিন্তু সে তাতে অংশ নিতে পারছে না। এই নিম্নতম মুহূর্তটাই পরবর্তীতে রেনিরার জীবনের উচ্চতম পরিণতি হয়ে দাঁড়ায়। সে নিজের মৃত শিশুকে দহ করে এবং প্রতীকীভাবে নিজের পিতার স্থলাভিষিক্ত হয়। তার জনগণ তাকে ঘিরে দাঁড়ায়, আর স্যার এরিক কার্গিল তার পিতার মুকুট নিয়ে আসে এবং হাঁটু গেড়ে বসে। ডেমান মুকুটটি রেনিরার মাথায় পড়ায় এবং তাকে রানী বলে ঘোষণা করে। এই মুহূর্তে যখন রেনিরা মনে করছে কেউই তাকে অনুসরণ করবে না কারণ সে একজন নারী, তখনই সবাই তাকে রানী বলে ডাকে এবং তার সামনে নতজানু হয়। রেনিরা টার্গেরিয়ান তার নামের প্রথম। ডেমান প্রথমবার তাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সে নিজের ব্ল্যাক কাউন্সিলের সদস্যদের সামনে দাঁড়ায়। এক অবাস্তব, বিভ্রান্তিকর মুহূর্ত। নতুন এক নেত্রীর পদে পা রাখা, মুকুট পরে নিজের কর্তৃত্বে বিশ্বাস আনা, এই অনুভূতি খুব তীব্র। আমাদের অবস্থা কি? আমাদের আছে 30 জন নাইট, 100 ক্রসবোম্যান আর 300 যোদ্ধা। যুদ্ধ আসন্ন। ডেমন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই পর্বের দাম্পত্যের ভেতরেই রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। ডেমন চায় যুদ্ধ, আর রেনিরা চায় রাজ্যকে যেভাবেই হোক ঐক্যবদ্ধ রাখতে। ভিসারিস তাকে সেটাই শিখিয়েছিল। এই ক্ষমতার দ্বন্দ্ব তাদের সম্পর্কের মধ্যেও বেঁচে আছে। রেনিরা অনেকটা তার পিতার মতো, তার মধ্যে কিছুটা ডেমনের বিদ্রোহী রক্ত আছে, কিন্তু রাজরূপে দায়িত্ববোধে সে তার পিতার অনুসারী। তুমি কি রাগ করনি? আমি কি শুধু রাগের কারণে যুদ্ধ ঘোষণা করব? না, কারণ তোমার দায়িত্ব রানী হিসেবে বিদ্রোহ দমন করা। সে বলে, আমি ছাই আর হাড়ের ওপর শাসন করতে চাই না। ডেমনও রাজ্য পুড়িয়ে ফেলতে চায় না, কিন্তু তার মধ্যে প্রতিশোধ স্পৃহা আছে, হাইটাওয়ারদের ধ্বংস করার আকাঙ্ক্ষা। কোরলিস সব হারিয়েছে, সন্তান, ভাই, গর্ব। চেতনা ফিরে পেয়ে সে অবাক হয় যে সে এখনও বেঁচে আছে। প্রিয়তমা স্ত্রী পাশে বসে, এবং সে উপলব্ধি করে, আমার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা আমার ভাইয়ের মতোই আমাদের ছেলে মেয়েদের মৃত্যুর কারণ হয়েছে। আমি শেষ। তুমি ঠিক বলেছিলে, এসব আসলে ততটা গুরুত্বপূর্ণ নয়। তখন রেনিস তাকে চমকে দেয়। যে মেয়েটিকে তুমি ধ্বংসাত্মক বলছ, সেই এখন এই রাজ্যকে একসাথে ধরে রেখেছে। রেনিরাকে ঘিরে সবাই যুদ্ধের আহ্বান জানাচ্ছে, কিন্তু কেবল সেই সংযম দেখাচ্ছে। রেনিসের অবস্থানও ধীরে ধীরে পাল্টায়। সে রেনিরাকে সন্দেহ করত, ঘৃণাও করত, মনে করত রেনিরা তার ছেলের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু 9 এবং 10 পর্বের যাত্রায় সে রেনিরাকে একজন মানুষ হিসাবে দেখতে শেখে। তার হৃদয়ের অবস্থান বদলে যায়। পর্বের শেষে সে নিজেই যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দেয়। আমি নাইলেসকে নিয়ে গালেট পাহারা দেব নিজে। আমাদের যদি যথেষ্ট তরোয়াল চাই কিংস ল্যান্ডিং ঘেরার জন্য, তাহলে আগে উইন্টারফেল, দি আয়ারিন আর স্টর্মস এন্ডের সমর্থন পেতে হবে। আমি কাক পাঠানোর প্রস্তুতি নিচ্ছি মহারানী। না, ড্রাগন কাকের থেকেও দ্রুত ওড়ে এবং বেশি প্রভাবশালী। আমাদেরই যাওয়া উচিত।
রেনিরার জন্য এটা হৃদয় বিদারক। সে তার ছেলেদের দিকে তাকায় এবং প্রথমবার তাদের মানুষ হিসাবে দেখে। মাতৃত্ব নিয়ে যতই প্রশ্ন থাকুক, সন্তানদের মাধ্যমে সে নিজের একটি গোত্র তৈরি করে, যেখানে সে সত্যিকারে নিজেকে খুঁজে পায়। কিন্তু ছেলেদের দূরে পাঠানোর সিদ্ধান্ত সেই স্থিতি ভেঙে দেয়। লুক অবাক হয় স্টর্মস এন্ডে পৌঁছে। দেখে ভেগার সেখানে দাঁড়িয়ে আছে। সে শান্তির দূত হিসাবে এসেছে, অতিথি হিসেবে নিরাপত্তায় বিশ্বাস করছে। কিন্তু আমরা জানি গেম অফ থ্রোনসের দুনিয়ায় এই বিশ্বাসই সব শেষ করে দেয়। এর পরের দৃশ্যটা একটা নিপীড়নের মতো, এক ভয়ঙ্কর ধাওয়া। লুক পালাতে চেষ্টা করে। আশা খুবই ক্ষীণ, কারণ তার ড্র্যাগন আরাক্স ভেগারের তুলনায় ক্ষুদ্র এবং দুর্বল। সে গতি আর চাতুরের জোরে পালাতে চায়, কিন্তু ঠিক যখন মনে হয় সে বেঁচে যাবে, তখনই ভেগার ওত পেতে আছে। সেই মুহূর্তে আমরা দেখি অ্যামন্ডের ভেতর থাকা ছোট্ট ছেলেটার শেষ অবশিষ্টাংশটা যেন প্রকাশ পায়। সে হয়তো লুককে ভয় দেখাতে চেয়েছিল, হত্যা করতে নয়। কিন্তু কাজটা একবার হয়ে গেছে, আর এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে সে এটা স্বীকার করবে কি না। কারণ যদি সিংহাসন দখলই যুদ্ধের সূচনা না হয়, তাহলে রানীর এক ছেলেকে হত্যা করা নিঃসন্দেহে যুদ্ধের সূচনা। যে কেউ নিজের চোখ হারালে প্রতিশোধের আগুন অনুভব করতেই পারেন, সচেতন বা অচেতনভাবে। কিন্তু স্টর্মস এন্ডের আকাশে এমন যা করে, সেটাই ড্যান্স অব দ্য ড্র্যাগনসের সূচনা ঘটায়। এই সিরিজে মৃত্যু, ক্ষতি, বেদনা অনেক কিছুই আছে। তবু এই ঘটনাটি যেন কষ্টের সীমা নতুনভাবে সংজ্ঞায়িত করে। রেনিরা ভেবেছিল সে শোক চেনে। পিতা, মাতা, প্রেমিক সবাইকে হারিয়ে সে ভেবেছিল সে জানে দুঃখ কি। কিন্তু লুককে হারানোর পর সে বুঝল সে কিছুই জানত না শোকের সম্পর্কে। এই ক্ষতি তার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়।